লেখিকা তপতী সাহার বন্যী শিখা। ছেলে ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। বারবার ঘুরিয়ে ফিরিয়ে ছড়া কেটে গান গেয়ে চোখের উপর আলতো হাতের ছোঁয়া দিতে দিতে রিতমা মেয়েটাকে ঘুম পাড়াচ্ছিল। মেয়ে এবার আস্তে আস্তে ঘুমের কোলে ঢলে পড়ল। বন্যী ঘুমোলে সে ঘরের বাকি কাজগুলো সারবে। রিতমা ভাবে, সত্যি মেয়েটা এত দুরন্ত হয়েছে যে নীরেশ শুদ্ধ ওকে দোষ দেয়, বলে একটু শাসন করতে পারো না, সারাদিন এত দুরন্তপনা করে বেড়ায়। ওইটুকু মেয়ে, তাকে কি বা শাসন করব? বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অনেকে তো মুখ বেঁকিয়ে বলে, মেয়ে হই এত দুরন্ত, ছেলে হলে আর দেখতে হতো না। রাইমা, ঝিমলি, টোটন ও খোকন, ওর পিসতুতো জ্যাঠতুতো দিদি দাদারা ডাইনিং টেবিলে বসে খেতে খেতে গল্প করছিল। ঠিক সেই সময় বন্যী এসে একটা বালিশ খাবার দাবারের মাঝখানে ফেলে দিল। সবাই রে রে করে উঠল, রেগে যাবারই কথা। বন্যী এসে মায়ের আঁচলের তলায় লুকোলো। রাত্রিবেলায় মশারি খাটিয়ে সবাই শুতে যাবার জন্য প্রস্তুত। এমন সময় বন্যী চুপচুপ করে এসে মশারি উঁচু করে তুলে ধরল, আর সব মশা এসে ঢুকে পড়ল। আবার মশারি খুলে ঝেড়ে ঝুড়ে আবার খাটানো হলো। এসব ছোটখাটো বদমায়েশি সারাদিন ওর চলতেই থাকে। কি করে যে অত দুষ্ট বুদ্ধি মাথায় আসে ওর কে জানে। সারাদিন কি মাথায় ওসব কিলবিল করে নাকি? সেদিনকে নীরেশও ভয়ানক রেগে গিয়েছিল। নীরেশের মা শকুন্তলা দেবীর চোখ অপারেশন হয়েছে, কদিন রেস্টে থাকতে হবে। নীরেশ মায়ের ব্যাপারে খুবই সেন্সিটিভ। যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ চোখ পরিষ্কার করা থেকে শুরু করে বারে বারে চোখে ড্রপ দেওয়া নিজে হাতেই করে। সেদিন সে বাড়িতেই ছিল। হঠাৎ মায়ের আর্ত চিৎকারে গিয়ে দেখে শকুন্তলা দেবী খাটে জড়সড় হয়ে বসে আছেন, আর সামনে বন্যী এসে একটি ঝাড়ু চোখের সামনে ঘোরাচ্ছে। নীরেশ দেখে আর মাথা ঠিক রাখতে পারে না। বন্যীর হাত থেকে ঝাড়ু কেড়ে নিয়ে ওকে তুলে আছাড় মারতে যায়। ভাগ্যিস ততক্ষণে রিতমা এসে ধরে ফেলে। বন্যী এবার 3 বছরে পা দেবে। কদিন পরে ওকে স্কুলে ভর্তি করতে হবে। এখন অবধি অক্ষর জ্ঞান হলো না। পড়াতে বসলেই ভ্যানিশ বলে স্লেট পেন্সিল কোথায় ছুঁড়ে ফেলে দেয়। আবার খুঁজে আনতে আনতে সময় বয়ে যায়। বাড়িতে এত কাজকর্ম, সব কিছু সামলানোর মাঝে একটু সময় বার করে পড়তে বসানো। তার মধ্যে যদি এই রকম দুষ্টুমি করে, তাহলে কাহাতক সহ্য করা যায়? রিতমাও মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায়। এই তো সেদিন রিতমা ওর মামার বাড়ি বাঁশবেড়িয়ায় বেড়াতে গিয়েছিল। গ্রামের সবাই ওকে ভালো মতন চেনেন, কেননা সে এখানে 3-4 বছর থেকেছে। মামিমাদের সঙ্গে পাড়ায় বেড়াতে গিয়ে গল্প গুজবে সে মেতেছিল। বন্যী সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে খেলছিল। হঠাৎ একটু হইচইয়ে চমকে তাকিয়ে দেখে বন্যী পাশে একটা পাতকুয়ো ছিল, তার মধ্যে একটা ছাগল ছানাকে ফেলে দিয়েছে। রিতমা মেয়ের এই ধরনের কাণ্ডে আঁতকে ওঠে। ভাবে, কি ধরনের মেন্টালিটি তৈরি হয়েছে ওর মধ্যে। এবার একটা কিছু ব্যবস্থা করতেই হচ্ছে। বাড়ি ফিরে রিতমা কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকলো। এমন সময় তার বান্ধবী মনীষার একটা ফোন কল আসে। সে অন্যমনস্ক হয়ে ফোনটা ধরে। মনীষার কথায় সে হুহা করে যাচ্ছিল। সত্যি ইদানিং বন্যীর কার্যকলাপ তাকে ভাবাচ্ছে। তার দুষ্টুমির ব্যাপারটা অন্য পর্যায়ে চলে যাচ্ছে। কি রে, তোর কি হয়েছে বলতো? এত অন্যমনস্ক লাগছে কেন? না, কিছু না, এমনি। কোনো সমস্যা হয়েছে? আমাকে বলতে পারিস, যদি কোনো সাহায্য করতে পারি। মনীষা রিতমার ছোটবেলার বন্ধু। সবাই এদিক ওদিক হয়ে গেলেও ওর সঙ্গে বন্ধুত্বটা এখনো টিকে আছে। ভাবল ওকে বলা যেতে পারে। সব শুনে মনীষা ওকে মনোবিদের কাছে যাওয়ার পরামর্শ দিল। আমার পরিচিত একজন ডাক্তার আছে, তার কাছে যেতে পারিস। ডক্টর
দেবলীনা মৈত্র, তুই কি যাবি আমার সঙ্গে? নীরেশের অফিসে কাজের ব্যস্ততা, ও যেতে পারবে কি না? হ্যাঁ, যাওয়া যেতেই পারে, কোনো অসুবিধে নেই। নির্দিষ্ট সময়ে ওরা বহ্নিকে নিয়ে ডাক্তারের চেম্বারে পৌঁছে গেল। রিতমা সব কিছু খুলে বলল। সব শুনে ডক্টর দেবলীনা বললেন, দেখুন, বাচ্চাদের দুষ্টুমি করা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এটাও অন্যদিকে মোড় নিতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আপনারা ওর সঙ্গে কিরূপ আচরণ করছেন। আমি একটু বহ্নির সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলুন। আচ্ছা বহ্নি মা, তোমাকে সবচেয়ে কে বেশি ভালোবাসে, বাবা না মা? মা বেশি ভালোবাসে, বাবা সব সময় বকে। শুধু বাবা কেন, বাড়ির সকলেই আমাকে সব সময় বকাবকি করে। তুমি বুঝি খুব দুষ্টুমি করো? হ্যাঁ, করি তো। কি করব বলো, সবাই আমাকে একটুও ভালোবাসে না, শুধুই বকে, তাই আমার রাগ হয়। আমি ওর বাবার সঙ্গে কথা বলতে চাই। দেখুন, বাচ্চাদের যথেষ্ট মনোযোগ দিয়ে যত্নে ও গভীর মমতায় মানুষ করা উচিত। শিশুরাই তো দেশের ভবিষ্যৎ। আমাদের এই ব্যস্ত জীবনে সময় হয়তো কম, কিন্তু যতটুকু সময় পাওয়া যায় ওদের সঙ্গ দিতে হবে। বড়দের অমনোযোগ ওদের আগ্রাসী করে তুলতে পারে। পরে একদিন ডেট ফিক্সড করে নীরেশকে সঙ্গে নিয়ে রিতমা মনোবিদ ডক্টর দেবলীনা মৈত্রর সঙ্গে দেখা করতে গেল। নীরেশ তো রেগেমেগে বলল, কিন্তু শাসন না করলেও আরও বেয়াড়া হয়ে যাবে। অবশ্যই শাসন করবেন, তবে তা বাচ্চাদের মতন করেই। মনে রাখবেন, ওরা বাচ্চা। সব কিছু যদি ওদের কাছে থেকে ঠিকঠাক আশা করেন, তাহলে বড় বাচ্চার মধ্যে তফাৎ কোথায় থাকে বলুন তো? দুষ্টুমি না করে যদি চুপচাপ বসে থাকে, তাহলে সেটাই অস্বাভাবিক। দুষ্টুমি করছে মানে বুঝতে হবে ওদের মস্তিষ্ক সবসময় কাজ করছে, না হলে তো জড়ভরত হয়ে যাবে। আমি যতদূর পর্যবেক্ষণ করে দেখেছি, আপনার মেয়ে যথেষ্ট মেধাবী। হয় ও ভালো কিছু করবে, না হয় খারাপের দিকে যেতে পারে। যেটাই হোক না কেন চরম সীমায় যাবে। সুতরাং ওর দিকে নজর দিন। অফিসের কাজ বাড়িতে না এনে বাড়ির সদস্যদের সঙ্গে আনন্দের সময় কাটান। বাচ্চাকে যতটুকু পারবেন সময় দিন। মাঝে মধ্যে বাইরে থেকে কোথাও ঘুরে আসুন। আপনার রিল্যাক্সের জন্য তো সময় চাই নাকি? দেখবেন ভালো লাগবে। আর মন ভালো থাকলে আপনার কাজেও গতি আসবে। ভালো থাকুন, আনন্দে কাটান। এরপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আসবেন। বাড়ি ফিরতে ফিরতে নীরেশ বলল, দেখলে কেমন জ্ঞান দিয়ে দিল। ওই মেয়ের জন্য আর কি কি শুনতে হবে কে জানে। রিতমা বলল, দেখো, ওনার যেটা উচিত মনে হয়েছে বলেছে। শোনা না শোনা তোমার ব্যাপার, তবে মেয়েটা তো আমাদের। ওর ভালোর জন্য যা যা করা দরকার আমাদের করা উচিত। নীরেশ বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আজ আমাদের মাঝখানে এমন একজনকে আমরা পেয়েছি, যিনি শুধু সাহসিকতার পরিচয় দেননি, উপস্থিত বুদ্ধি ও কঠিন স্নায়ুযুদ্ধের দ্বারা অনেক লোকের জীবন বাঁচিয়ে বিপদ সীমার বাইরে নিয়ে এসেছেন। আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই কো পাইলট বহ্নি শিখা সেন। তুমুল হাততালিতে সমগ্র অডিটোরিয়াম ফেটে পড়ল। আন্তর্জাতিক এয়ারলাইন্সের মেন পাইলট রিচার্ড থমসন প্লেন চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার দায়িত্বভার সামলাচ্ছিলেন কো পাইলট বহ্নি শিখা সেন। আচমকা প্লেনের ইঞ্জিনের মধ্যে শকুন ঢুকে পড়ায় যত বিপত্তি ঘটে। ইঞ্জিন বিগড়ে যাওয়ায় সোজা প্লেন মাটির দিকে নামতে থাকে। তখন তিনি এতটুকু বিচলিত না হয়ে শক্ত হাতে প্লেনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে নিকটবর্তী রানওয়েতে কমিউনিকেট করে ল্যান্ড করান। পুনর্বার হাততালিতে অডিটোরিয়াম মুখরিত হয়ে উঠল। দর্শকাসনে বসে রিতমা ও নীরেশ সেনের গর্বে বুকটা ভরে উঠল। আমরা মিস বহ্নি শিখা সেনকে তার সাহসিকতার জন্য পুরস্কৃত করতে চাই এবং সেই সঙ্গে এও জানাই তার যোগ্যতার বিচারে ম্যানেজমেন্ট তাকে মেইন পাইলটের দায়িত্বভার অর্পণ করতে চলেছে। মিস বহ্নি শিখা সেন, আপনি কি কিছু বলতে চান?
বন্নি কি বলবে ভেবে পাচ্ছিল না। সবটাই তার কাছে অপ্রত্যাশিত। মাত্র 1 বছর হলো সে পাইলটের পদে যোগ দিয়েছে। এখনই এত বড় দায়িত্বভার। সে উঠে দাঁড়ালো কিছু বলার জন্য। উপস্থিত মাননীয়া অতিথিবৃন্দকে আমার প্রণাম ও ভালোবাসা জানাই। আমি যা করেছি আমার পেশার প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে সমস্ত যাত্রীদের তাদের গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে দেওয়া ও সেবা করার সুযোগ পেয়ে আমি ধন্য। যাই হোক, আজ যে এই জায়গায় পৌঁছতে পেরেছি তার জন্য আমি আমার বাবা মায়ের কাছে কৃতজ্ঞ। আর যদি কিছু মনে না করেন তাহলে ম্যানেজমেন্টকে অনুরোধ করব এই কাজের পুরস্কার আমি আমার মায়ের হাত থেকে নিতে চাই। রিতমার আনন্দে 2 চোখের কোণ চিকচিক করে উঠল। মেয়ে তাকে এতটা সম্মান দেবে সে ভাবতেই পারেনি। ওদিকে স্টেজে ঘোষণা হচ্ছে, মিসেস রিতমা সেন ও নীরেশ সেন, প্লিজ আপনাদের স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে, আপনারা আসুন। নীরেশ রিতমাকে বলে, যাও, তোমাকে ডাকছে। তোমাকেও তো ডাকছে, চলো। রিতমা স্টেজে উঠতেই তার হাতে পুরস্কার ধরিয়ে দেওয়া হলো মেয়ের হাতে দেওয়ার জন্য। বন্নি মায়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করে মাকে ও বাবাকে প্রণাম করল। আপনাদের মিস বন্নিশিখা সেন সম্বন্ধে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। এ কথা শুনে রিতমা আড়ষ্ট হয়ে গেলেন। এমনিতেই তিনি স্টেজে উঠতে কুণ্ঠা বোধ করছিলেন। তিনি নীরেশের দিকে তাকালেন। নীরেশ বললেন, ওর জীবনে তোমার অবদান বেশি, তুমি ভালো বলতে পারবে ওর সম্বন্ধে। এইবার রিতমা মেয়ের দিকে করুণ চোখে তাকালেন। মেয়ে তাকে আশ্বাস দিলেন, কোনো ভয় নেই, তোমার যা মন চায় তাই বলো। সে ধীরে ধীরে এগিয়ে যেতেই ওরা হাতে মাইক্রোফোনটা ধরিয়ে দিল। শুভ সন্ধ্যা। উপস্থিত সমস্ত দর্শকবৃন্দকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। দেখুন, আমি এসব ব্যাপারে সম্পূর্ণ অনভিজ্ঞ, তাই কিছু ভুল হলে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কি বলবো আমি বুঝতে পারছি না। এটুকু বলে রিতমা থামলেন। সবাই চুপ করে আছে শোনার জন্য। পিন পড়লে শব্দ হবে এমনই নীরবতা বিরাজ করছে। রিতমা আবার বলতে শুরু করলেন, আমার মেয়ে ছোট থেকেই খুব দুরন্ত ছিল। সারাদিন যে কত দুরন্তপনা করে বেড়াতো তার কোনো সীমা ছিল না। এই জন্য পড়াশোনা শিখতে তার একটু দেরি হয়েছিল। আজ যে ও এই জায়গায় পৌঁছতে পারবে তা আমাদের ধারণার বাইরে ছিল। বেশি সময় ধরে পড়তেও পারতো না, তবে একটুতেই পড়া প্রস্তুত করে ফেলতে পারত। বাকি সময় ওকে গল্পের বই পড়া ও খেলাধুলার কাজে ব্যস্ত রাখতাম, যা তাকে ভালো মানসিক গঠন তৈরি হতে সাহায্য করেছে। বড় হওয়ার সঙ্গে সঙ্গেও মেধাবী হয়ে উঠতে থাকলো। তারপর ওকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ও আজকে যা হয়েছে আমার পরিবারের সবার সহযোগিতা না পেলে হয়তো হতে পারত না। সেই সঙ্গে ওর নিরলস প্রচেষ্টা ও পরিশ্রম তো অবশ্যই আছে। ওর বাবাও আজ এখানে উপস্থিত আছেন। আমরা ওর এই কাজের জন্য গর্ব অনুভব করি। সব শেষে আমার একটাই বক্তব্য, সন্তানেরা যতই দুরন্ত হোক ওদের থেকে মুখ ফিরিয়ে থাকবেন না। আরও মনোযোগী হন ওদের প্রতি, আর বুকের মাঝখানটাতে শক্ত করে ধরে রাখুন যাতে বিপদগামী না হতে পারে। এইটুকু বলে রিতমার চোখের জল ধরে রাখতে পারলেন না। মা, তুমি কাঁদছো? না, কই কাঁদছি না তো, এ তো আনন্দাশ্রু বলে হেসে উঠলেন। বন্নি এসে বাবা মা দুজনকে জড়িয়ে ধরল। ওদিকে বাইরে নক্ষত্র খচিত আকাশে চাঁদ মিটিমিটি চেয়ে রইল। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।